আচ্ছা। সো আমাদের তো হচ্ছে চ্যাপ্টার 15 মেবি মেবি আমাদের 15 শেষ হয়েছে। সো আমি হচ্ছে আজকের ক্লাসে হচ্ছে আমরা যে চ্যাপ্টারটা শেষ করছিলাম 15ই, ওই ক্লাসের আমরা কিছু কোয়েশ্চেন পেপার সলভ করে ফেলব, যাতে হচ্ছে আমাদের একটা শর্ট রিভিশন হয়ে যায়। আমরা 15.1টা আমরা শেষ করছি। সো তাহলে আমরা আজকে চ্যাপ্টার 15-এর কোয়েশ্চেন পেপার থেকে যেগুলো আমাদের কোয়েশ্চেনগুলো আসে, তাহলে আমরা ওই আজকে ওগুলো সলভ করে ফেলবো। তাহলে হচ্ছে আমাদের একটা শর্ট রিভিশন হয়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের এর পাশাপাশি আমাদের কোয়েশ্চেনের প্যাটার্নগুলো আমরা বুঝতে পারবো। অ্যান্ড দেন হচ্ছে আমি এখানে বলে নিই যে আমাদের কিন্তু মেবি হচ্ছে সম্ভবত আমি চ্যাপ্টার 14-এ একটা এক্সাম আমি নিছি। তারপর হচ্ছে চ্যাপ্টার 15, 16ও আমাদের শেষ, 18ও আমাদের শেষ। এইগুলোর কোনো এক্সাম আমি নেইনি, বাট আমি এগুলো নিব এক্সাম। সো আমি হচ্ছে চ্যাপ্টার 15টা শেষ করার পর, মানে মেইনলি হচ্ছে আমাদের এই মানে এপ্রিলের ক্লাসগুলো, হ্যাঁ, এপ্রিলের ক্লাসগুলো শেষ করে তারপরে হচ্ছে আমি ওই নেক্সট টাইম হচ্ছে ওই যে আপনাদের যে ভাই আছে, ওই ভাই এখানে আসলে তারপরে হচ্ছে আমি ওনার কাছে আমি আপনার চ্যাপ্টার আমাদের 15, 16 আর 18 এই তিনটা চ্যাপ্টারের কোশ্চেন আমি দিয়ে দিব। এরপর হচ্ছে উনি মানে আপনার এক্সাম দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে উনি একটা সময় করে ওই তিনটা কোশ্চেন পেপার হচ্ছে আমাকে আবার দিয়ে যাবেন। সো তাহলে হচ্ছে আমরা আপাতত আগে এপ্রিলের ক্লাসগুলো শেষ করে দেন হচ্ছে আমরা চ্যাপ্টার 15, 16 আর হচ্ছে আমাদের 18-এর কোশ্চেনগুলো আমি দিয়ে দিব। আর আমাদের এর মধ্যে যদি আমাদের চ্যাপ্টার 17টা যদি শেষ হয়ে যায়, এরপর তো হচ্ছে আমরা চ্যাপ্টার 17 আমরা শুরু করব। সো চ্যাপ্টার 17ও যদি শেষ হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ চ্যাপ্টার 17ও শেষ হয়ে গেল। তখন তাহলে দেখা গেল যে আমি হচ্ছে ওই কোশ্চেনের সাথে আমি চ্যাপ্টার 17-এর কোশ্চেনটাও আমি দিয়ে দিব ইনশাল্লাহ। যাই হোক, তো আমরা শুরু করি। ওকে। সো আমাদের এখানে হচ্ছে আমরা মোটামুটি 2022 থেকে 2025 পর্যন্ত নিছি। ও, আর এখানে একটা কথা বলে নিই, আপনাদের সিলেবাসটা একটু দেখে আসেন কারণ আপনার মেবি 26 থেকে নাকি নাকি 26-এর সিলেবাস আলাদা ছিল, 27 থেকে মনে হয় নিউ সিলেবাস, শিওর না, দেখি। 26-এ হচ্ছে সিলেবাস টোটালি আলাদা, আর 27 থেকে 29 হচ্ছে আবার নিউ সিলেবাস। তো আপনাদের হচ্ছে 26-এই আপনার এক্সাম হবে। তো আমি এটা একটা বলে নেই যে আমাদের এই যে 24-25-এ দেখা যাচ্ছে যে আপনার এই যে চ্যাপ্টার 15 যেটা যেটা আমরা খুব শেষ করলাম, এই চ্যাপ্টার 15-এর মধ্যে তো আমাদের তো পার্ট দুইটা, আমাদের চ্যাপ্টার 15 পার্ট হচ্ছে দুইটা। এই যে আমাদের একটা হচ্ছে এই প্রসেসর অ্যান্ড প্যারালাল প্রসেসিং, আর এটা হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা এন্ড লজিক সার্কিট। সো এখান থেকে তো কোশ্চেন আসবে, এটা তো মনে করেন যে ফরজ। আমাদের যেমন কিছু কিছু টপিক কিন্তু আছে, লাইক এই যে বলি যে আমাদের এই যে এখানে এই যে ফ্লোটিং পয়েন্টস নাম্বার ডিভিশনটা ছিল, ওই যে ম্যান্টিশন এক্সপোনেন্ট ওইটা, তারপরে যে প্রোটোকল সার্কিট সুইচিং, এখানে হচ্ছে বুলিয়ান, আরে কপাল, এরপর এখানে হচ্ছে আমাদের এখানে আমাদের এই বুলিয়ান, আরে খালি ক্লিক পড়ে যাচ্ছে। যাই হোক, সেখানে হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা এন্ড লজিক সার্কিট যেটা ওইটা, তারপর হচ্ছে এখানে আমাদের এই অপারেটিং সিস্টেম, ভার্চুয়াল মেশিন, তারপর হচ্ছে যে আমাদের এই ট্রান্সলেশন সফটওয়্যার, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। চ্যাপ্টার 16 থেকেও ভালো অ্যামাউন্টের কোশ্চেন আসে। মানে চ্যাপ্টার 16-এর মধ্যে দেখা যাচ্ছে মানে শিওর কন্টেন্ট বলা যাচ্ছে না, কিন্তু চ্যাপ্টার 16 থেকে এই তিনটা টপিকের যে তিনটা টপিক আছে, এই তিনটা টপিকের থেকে দুইটা টপিকে তো কোশ্চেন আসবেই মাস্ট। আর তবে এদিকে চ্যাপ্টার 14 থেকে তো আসবে আপনার সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিং থেকেও আসবে, বা প্রোটোকল থেকে আসবে, বা দেখা গেলো দুইটা মিলে আসবে। আর চ্যাপ্টার 13-এ তো আপনার এই ফ্লোটিং পয়েন্ট তো মাস্ট, এটা আসবেই। মাঝে মাঝে ফাইল থেকে কোশ্চেন আসলে আসতে পারে, আবার 13.1 থেকে কোশ্চেন আসলে আসতে পারে। সো এইগুলো নিয়ে হচ্ছে আমরা বেসিক্যালি আমরা পরে ডিসকাস করব, তাও একটু বলে রাখলাম যাতে হচ্ছে আপনার একটু মানে আপনার মানে স্টাডি করতে একটু ইজি হবে। কেন বলতেছি, কারণ 25-এ কিন্তু চ্যাপ্টার 15 থেকে কোনো কোশ্চেন আমি পাইনি, মানে এই 15.1 থেকে, অ্যাকচুয়ালি 15.2 থেকে না, বুলিয়ান থেকে তো আসবেই, কিন্তু 15.1 থেকে 25-এ কোনো কোশ্চেন আমি পাইনি। তো আমার 26-এ 15 চ্যাপ্টারের উপর খুব বেশি জোর দেওয়ার পসিবিলিটি আছে। ইভেন এটা বলে রাখি, 25-এ কিন্তু চ্যাপ্টার 14 আর চ্যাপ্টার 16-এ মানে সেই লেভেলের কোশ্চেন আসছে। বিশেষ করে চ্যাপ্টার 16-এ মানে আপনার 25-এ চ্যাপ্টার 16-এর
এই 3টা টপিক থেকেই আপনার কোয়েশ্চেন আসছে। পারপাস অফ অপারেটিং সিস্টেম থেকে কোয়েশ্চেন আসে, ভার্চুয়াল মেশিন থেকে কোয়েশ্চেন আসছে, ইভেন হচ্ছে যে ট্রান্সলেশন সফটওয়্যারের মধ্যে ওই যে আমাদের ইয়ে ছিল না, লেক্সিক্যাল অ্যানালাইসিস, সিনট্যাক্স অ্যানালাইসিস, ওইখান থেকে কোয়েশ্চেন আসছে। মানে 3টা টপিক থেকেই কোয়েশ্চেন আসছে। কিন্তু চ্যাপ্টার 50.1 মানে এই প্রসেসর অ্যান্ড প্যারালাল প্রসেসিং থেকে কোনো কোয়েশ্চেন আসে নাই। তো তাহলে 26-এ সব থেকে বেশি আপনার পসিবিলিটি আছে এই টপিকটা থেকে কোয়েশ্চেন আসার। 15.2 থেকে তো আসবেই, এটা মাস্ট, কিন্তু আপনার 15.1 থেকে কোয়েশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি। যাই হোক, সো তাহলে আমরা শুরু করি। সো আমি হচ্ছে এখানে সব কোয়েশ্চেনগুলো হচ্ছে আমি আগে বের করে রাখছি, যাতে হচ্ছে আমাদের এই ক্লাস টাইমে হচ্ছে কোয়েশ্চেন ওপেন করে কোয়েশ্চেন খুঁজতে আরও বেশি মানে টাইম ওয়েস্ট হবে। কিন্তু কোয়েশ্চেন এটা ছিল না, ছিল অন্য একটা। আচ্ছা, এই যে মাউসের স্ক্রলও কাজ করতেছে না, কি আর করা। যাই হোক, সো এইখানে দেখেন আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেন হচ্ছে, এটা হচ্ছে আপনার মেজুন 23 ভেরিয়েন্ট 31। সো আমি একটু লিখে নিই যেহেতু সলভ করতেছি। মেজুন 23 ভেরিয়েন্ট 31। সো এটা হচ্ছে আমরা নাম্বার 8 সলভ করতেছি। আচ্ছা, এখানে রাখি। তাহলে দেখেন, এই যে আমাদের এখানে বলছে আউটলাইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাসিভলি প্যারালাল কম্পিউটার। এখন ম্যাসিভলি প্যারালাল কম্পিউটার কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি। আমাদের থিম কি ছিল, মানে ম্যাসিভলি প্যারালাল কম্পিউটার্সের সাথে যদি আমি টপোলজির একটা কম্পেয়ার করি, আমাদের নেটওয়ার্ক টপোলজি একটা কম্পেয়ার করি, সো কম্পারিজনে কিন্তু আমাদের একটাই মাত্র সিমিলারিটি থাকবে, যে এইখানে প্রত্যেকটা কম্পিউটার হচ্ছে বাকি সবগুলা কম্পিউটারের সাথে হচ্ছে কানেক্টেড। কিন্তু টপোলজিতে কি হয়, টপোলজিতে কিন্তু হচ্ছে আমাদের জাস্ট ফাইল শেয়ারিংগুলো হয়, ইনফরমেশন শেয়ারিং হয়, মেসেজ শেয়ারিং হয়, তাই না? টপোলজিটা হয় যে মানে আমাদের ধরেন যে টপোলজিতে হচ্ছে ধরেন যে আপনার সাথে হচ্ছে মানে আপনার পিসির সাথে হচ্ছে আরো 10টা পিসি কানেকশন আছে। তাহলে আপনি কোনো একটা ফাইল শেয়ার যদি করেন, তাহলে ওই ফাইলগুলো কিন্তু বাকি সবগুলা কম্পিউটারে কিন্তু সেন্ড হয়ে যাবে। মানে আপনাদের মধ্যে কানেকশন যদি মেশ টপোলজি হয়, মেশে কি হয় যে আমাদের প্রত্যেকটা ডিভাইস বাকি সবগুলো ডিভাইসের সাথে আমাদের কানেক্টেড থাকে মেশ টপোলজিতে। এই এই কনসেপ্ট আমরা পড়ে আসছিলাম। এখানেও কিন্তু সেম, এখানেও কিন্তু এই যে ম্যাসিভলি প্যারালাল কম্পিউটারসের এখানেও কিন্তু আমাদের প্রত্যেকটা কম্পিউটার বাকি সবগুলোর সাথে কিন্তু কানেক্টেড থাকে। কিন্তু এইখানে একটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড খুব অ্যাডভান্স একটা পার্ট আছে, সেটা হচ্ছে যে টপোলজিতে আমাদের কি হতো, যে ফাইল শেয়ারিং হতো। কিন্তু এইখানে ম্যাসিভলি প্যারালাল কম্পিউটারসে হচ্ছে আমাদের যে কম্পিউটারগুলো হচ্ছে ইন্টারকানেক্টেড থাকে, এদের মধ্যে হচ্ছে হার্ডওয়্যার শেয়ারিং হয়। মানে এই ম্যাসিভলি প্যারালাল কম্পিউটারসের মধ্যে হচ্ছে কি, তাহলে আমাদের প্রসেসর যেগুলো আছে, ধরেন যে আমাদের এখানে টোটাল আমাদের 5টা কম্পিউটার আছে, তাহলে ওই 5টা কম্পিউটারের যে প্রসেসর ওইগুলা কিন্তু আপনার একসাথে কম্বাইনলি কাজ করবে। আমি একটু ফ্যাক্টরটা তো আমি একটু সিম্পলি একটু বলি। ধরেন 5টা তো কম্পিউটার, আর ধরেন 3টা কম্পিউটার, তাহলে আমাদের ইজি হবে। পিসি 1-এ আপনার যে প্রসেসর আছে, ওই প্রসেসর হচ্ছে আপনি ধরেন 4 কোর আর 8 থ্রেড। পিসি আর ধরেন র্যামটাও লিখে নিই, ধরেন যেটা হচ্ছে আপনার 16 জিবি র্যাম, 16 গিগ র্যাম। আর পিসি 2-তে ধরেন যে আপনার হচ্ছে 2 কোর আর 4 থ্রেড, আর র্যাম হচ্ছে আপনার 8 জিবি র্যাম, পিসি 2। আর পিসি 3-তে হচ্ছে আপনার ধরেন যে 8 কোর, 16 থ্রেড, র্যাম হচ্ছে আপনার 32 জিবি র্যাম। এখন এই 3টা পিসিকে যদি আমরা নেটওয়ার্কের কনসেপ্টে যদি আমরা কানেক্টেড করি, মানে যদি আমরা মেশ টপোলজি ফলো করে যদি এই 3টা পিসিকে আমরা কানেক্টেড করি বেসড অন নেটওয়ার্কিং, তাহলে তখন কিন্তু হচ্ছে এই প্রত্যেকটা পিসি কিন্তু ইন্ডিভিজুয়ালি কাজ করবে অ্যাজ আ ক্লায়েন্ট হিসাবে, যেখানে বাট এখানে আমাদের মেইন বেনিফিটটা কি, যে একটা পিসি যদি কোনো ফাইল শেয়ার করে, তো ওই ফাইলগুলো বাকি সবগুলা পিসিতে কিন্তু আপনার শেয়ার হয়ে যাবে। কিন্তু ম্যাসিভলি প্যারালাল কম্পিউটার, হ্যাঁ, আর আমার ওখানে কিন্তু প্রত্যেকটা পিসি কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালি কাজ করতেছে, এখানে কিন্তু আমাদের হার্ডওয়্যারে কোনো শেয়ারিং হচ্ছে না। কারণ তার মানে আমাদের ওইখানে হচ্ছে প্রত্যেকটা পিসি এক একটা ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট। কিন্তু ম্যাসিভলি প্যারালাল কম্পিউটার যেটা হবে, যখন আমরা এই 3টা পিসিকে আমরা একসাথে কানেক্টেড করব, তখন এই 3টা পিসি কিন্তু হচ্ছে আপনার আর কোনো ক্লায়েন্ট থাকবে না বা কোনো ইন্ডিভিজুয়াল পিসি থাকবে না, তখন এইগুলো কিন্তু সবগুলো একসাথে আপনার কম্বাইন্ড পিসি হয়ে যাবে। কি হয়ে যাবে? পিসি কম্বাইন্ড। সো আমি নাম দিলাম, এটা নাম দিলাম, আমি দিলাম পিসি প্রো। এই পিসি প্রোতে হচ্ছে যেই মানে আমাদের যেই ভার্চুয়াল যেই কানেক্টেড যেই ডিভাইসটা ক্রিয়েট হচ্ছে, ওইটাতে আপনার যেই প্রসেসরটা আপনার আমাদের কম্বাইন করে আসতেছে, ওই প্রসেসরে
কোর থাকবে হচ্ছে আপনার 14 কোর। কেন? কারণ এই 3টা পিসির কোর একসাথে কম্বাইন করলে কি আমাদের 14 কোর হয়। সো 14 কোর। থ্রেড কত হবে? থ্রেড হবে হচ্ছে 28 থ্রেড। র্যাম হচ্ছে আমাদের এটা হবে 56 জিবি। তার মানে আমাদের ম্যাসিভলি প্যারালাল কম্পিউটারের কনসেপ্টে যদি আমরা এই 3টা পিসিকে কানেক্ট করি, তাহলে তখন এই 3টা পিসি কম্বাইন্ড হয়ে যেই পিসিটাকে আপনার মানে ভার্চুয়ালি ক্রিয়েট করবে, ওইটা কিন্তু আমাদের এই পাওয়ারের হবে, যেখানে ওই পিসি প্রসেসরের মানে ওই পিসির প্রসেসর হবে হচ্ছে 14 কোর 28 থ্রেড আর র্যাম হয়ে যাবে 56 জিবি। হ্যাঁ, তবে এখানে মাত্র যদি বলেন স্যার আমি যদি আমাদের পিসি 1 যদি ইন্টেলের প্রসেসর হয়, পিসি 2 যদি হচ্ছে আমাদের এএমডি এর প্রসেসর হয়, তাহলে তো কি হবে? তাহলে তখন হবে না, তখন কানেকশন করা পসিবল না। সো আপনাকে এই ম্যাসিভলি প্যারালাল কম্পিউটার ক্রিয়েট করতে গেলে আপনাকে অবশ্যই প্রত্যেকটা পিসির প্রত্যেকটা হার্ডওয়্যার সিমিলার হতে হবে। যেমন আপনি যদি বলেন সিরিয়াস, তাহলে যদি এমনটা হয় পিসি 1-এ হচ্ছে আমি ইন্টেল কোরাই 5 ইউজ করলাম, পিসি 2-তে হচ্ছে আমি ইন্টেল কোরাই 7 ইউজ করলাম, পিসি 3-তে হচ্ছে আমি ইন্টেল কোরাই 9 ইউজ করলাম, তাহলে হবে না। তাহলে হবে না, আপনাকে একটাই মানে একটাই ইন্ডিভিজুয়াল আপনাকে প্রসেস করতে হবে। লাইক আপনি যদি পিসি 1-এ ইন্টেল কোরাই 5-এর 14 জেন ইউজ করেন, আপনি পিসি 2-তে যদি আপনি ইন্টেল কোরাই 5 13 জেন ইউজ করেন, হবে না। আপনাকে পিসি 2-তেও ইন্টেল কোরাই 5 14 জেন ইউজ করতে হবে, পিসি 3-তেও আপনাকে ইন্টেল কোরাই 5 14 জেন ইউজ করতে হবে। ইভেন এই 14 জেনের মধ্যেও কিন্তু আবার আমাদের কিন্তু ডিফারেন্স থাকে কিন্তু। লাইক কেমন ডিফারেন্স? আমি বললাম যে কোর i5 14 জেন যেটা, সেটা কিন্তু 3টা মডেল আছে। সেটা হচ্ছে 14 না 3টা না, মেবি 3টা, 14 14 500। তারপর হচ্ছে i5 14 600। তারপর হচ্ছে i5 14 600K। হ্যাঁ, এই 3টা ভ্যারিয়েন্ট আছে। এখন আপনি বলেন স্যার তাহলে পিসি 1 ইউজ করবো 14 500, পিসি 2-তে ইউজ করবো 14 600, পিসি 3 ইউজ করবো 14 600K, তাও কিন্তু হবে না। আপনি যদি 14 600 ইউজ করেন, তো আপনাকে 3টা পিসি 14 600ই আপনাকে ইউজ করতে হবে। তখনই হচ্ছে আমরা ওই 3টা পিসিকে ম্যাসিভলি প্যারালাল কম্পিউটার সিস্টেমে কানেক্টেড করলে তখন আমাদের ওই 3টা পিসি কম্বাইনলি একটা পিসির মতো বিহেভ করবে। সো এই কনসেপ্ট একটু ভালো করে মাথায় রাখতে হবে, এটা যেন ভুল না হয়। আচ্ছা ঠিক আছে, সো আমরা আপাতত এটা কেটে দিচ্ছি, আমরা মেইন কনসেপ্টে চলে আসি। তাহলে এখানে কি বলছে? আউটলাইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাসিভলি প্যারালাল কম্পিউটার্স। সো আমাদের এখানে তাহলে কি হবে যে মানে আপনি তো জানেন যে সিম্পলি থিঙ্ক যদি করি, তাহলে আমরা যখন এই 3টা পিসি আমাদের একসাথে কম্বাইন করে একটা লার্জ একটা সিস্টেম হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমাদের কি হবে যে আমাদের একসাথে কিন্তু আমরা একটা লার্জ কম্পিউটার প্রসেসর কিন্তু আমরা পাচ্ছি, তাই না? তো আমরা এখানে বলতে পারি আ লার্জ নাম্বার অফ কম্পিউটার processors connected together, ঠিক আছে, এটা পয়েন্ট গেল। দেন হচ্ছে আমরা বলতে পারি these processors are simultaneously performing a set of সো তাহলে আমরা তাহলে এই যে আমাদের কানেক্টেড যে প্রসেসরগুলো হবে, সো দিস প্রসেসর আর সিমিলটেনিয়াসলি পারফর্মিং a set of coordinated computations। আচ্ছা, আমাদের এখানে টোটাল হচ্ছে মার্ক 3টা, সো আমি এখানে 4 পয়েন্ট দিয়ে দিচ্ছি, সেখান থেকে যে কোনো 3টা পয়েন্ট আপনার এনশিওর করলে হয়ে যাবে। দেন হচ্ছে আমরা বলতে পারি যে ইট ক্রিয়েটস a large and wide network infrastructure সো আপনার সিস্টেম যদি বড় হয়, তাহলে তো আপনার অবশ্যই কিন্তু ওই সিস্টেম থেকে হচ্ছে আপনার যেই নেটওয়ার্ক ফ্যাসিলিটি আপনি পাবেন, ওইটাও কিন্তু আপনার অবশ্যই একটা লার্জ নেটওয়ার্ক হবে, নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার। আচ্ছা, ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে। দেন আরেকটা পয়েন্ট আমরা বলতে পারি
যে আমাদের এই কানেকশনটা কিভাবে হয়। সো দিস those computers communicate আমাদের এখানে কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি আপনার একটা মেসেজ ইন্টারফেস দিয়ে কিন্তু হচ্ছে আমাদের এই কানেকশনটা হয় কিন্তু অ্যাকচুয়ালি। এখন এখন যদি বলেন যে স্যার তাহলে এই মেসেজ ইন্টারফেসটা আবার কি জিনিস, এইটা কিন্তু হচ্ছে আবার আমাদের একটা খুবই লার্জ কনসেপ্ট। সো এই জন্য হচ্ছে আপাতত এই যে এরকম কিছু স্পেসিফিক পয়েন্ট অফ ফ্যাক্টর থাকে, এগুলো হচ্ছে একটু আমাদের কষ্ট করে মাথায় রাখতে হবে। সো আমাদের বেসিক্যালি তাহলে আমাদের এই ম্যাসিভলি প্যারালাল কম্পিউটার্সের যে কম্পিউটার্সগুলো থাকে ওইগুলো হচ্ছে আমাদেরকে মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের একটা মেসেজিং ইন্টারফেস দিয়ে হচ্ছে এটা আপনার কানেক্টেড করা থাকে। সো আপাতত এইটুকু মাথায় রাখবেন। তারপরে বলি যে মেসেজিং ইন্টারফেস যদি বলি, ব্যাপারটা যেরকম যে আপনি ধরেন যে এই আপনার আর আপনার পিসি আর আমার পিসি সেম। আর আপনি হচ্ছে এই আমাকে একটা মেসেজ সেন্ড করবেন। আপনি সিম্পলি সেন্ড করে বললেন যে স্যার এই আপনার পিসির সাথে হচ্ছে এখন আমি আমার পিসির একটা কানেকশন আমি ক্রিয়েট করতে যাচ্ছি। অ্যান্ড তখন আমি যেটা করবো তখন হচ্ছে আমি হয় আপনার পিসি থেকে না হয় আমার পিসি থেকে যেকোনো একটা পিসি থেকে হচ্ছে হচ্ছে আমরা একটা ওই আপনার ইয়ে ক্রিয়েট করা যায় আপনার পিপিসির ওই কি বলে আপনার ওই যে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ক্রিয়েট করা যায়। সো ওইটা যখন এখন তাহলে আমি যদি আমার পিসি থেকে আমার পিসির অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড সাথে হচ্ছে আমার পিসি যেই ইন্টারনেটের সাথে কানেক্টেড ওই ইন্টারনেটের আইপি অ্যাড্রেস যদি আমি আপনাকে দেই, একটা সফটওয়্যার আছে ওই সফটওয়্যারের সাথে হচ্ছে আপনি জাস্ট ওই আমার পিসির ওই ইউজার আইডি পাসওয়ার্ড আর হচ্ছে আইপি দিলেই হচ্ছে আপনার পিসির সাথে আমার পিসির একটা কানেকশন ক্রিয়েট হয়ে যাবে। তো মেইন থিম হচ্ছে এটা, আপনারা সিম্পলি বলে রাখলাম, মাথায় রাখেন। So those computers are connected or sorry communicate using a message interface. ইভেন এই যে ধরেন যে এই আপনার পিসির সাথে যে আমার পিসি যে কানেকশনটা হলো, এই কানেকশনটা হওয়ার পরে কিন্তু আমার আর আপনার পিসি কিন্তু একসাথে এখন এখন মানে কম্বাইনলি কিন্তু মানে অন্য ইউজারের কাছে কিন্তু একটা সিঙ্গেল পিসি হয়ে গেছে। কিন্তু এই দুইটা পিসির একটার ওনার হচ্ছে আপনি আর একটা তো ওনার আমি। সো ব্যাকএন্ডে কিন্তু হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি কাজ করতেছি, কিন্তু এটা যদি অন্য কোনো ইউজার ইউজ করে তখন কিন্তু সে কিন্তু আমাদের এই দুইটা পিসিকে সে কোম্পানি একটা পিসি হিসাবে সে কিন্তু পাবে। সো এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এই যে আমার আর আপনার মধ্যে যদি কখনো কোনো ধরনের কোনো কমিউনিকেশন হয় তাহলে ওইটাও কিন্তু হচ্ছে আমরা একটা ওয়ান কাইন্ড অফ একটা মেসেজ ইন্টারফেস দিয়ে কিন্তু আমরা কমিউনিকেশনটা করব। ঠিক তো এই গেল হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেন। আই থিঙ্ক বুঝতে পারছেন এগুলো কমপ্লেক্স কিছু না, এরকম মানে আপনার বেসিক কনসেপ্টগুলো মাথায় থাকলে আপনি কিন্তু এমনি অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, সো এবার আসি নেক্সট মেজন 23 ভেরিয়েন্ট 32। যেখানে 8A আর 8B আছে। ওকে, 8A ফার্স্টে কি বলছে, ডেসক্রাইব দ্য ইউজ অফ পাইপলাইনিং ইন রিস্ক প্রসেসরস। তো রিস্ক প্রসেসর তো আমরা জানি ভালো করে এটা কি জিনিস ছিল বা এটা কিভাবে কাজ করে সেটা তো আমরা ভালো করেই জানি। সো আমি তাহলে সিম্পল পয়েন্টগুলো একটু লিখে দেই, হ্যাঁ, কারণ এগুলা একদম বেসিক কিন্তু আমাদের জানা আছে। তো তাহলে আমরা এখানে যদি বলি কি বলা যায়, আচ্ছা পাইপলাইন কনসেপ্ট দিয়ে বলছে না, ইউজ অফ পাইপলাইনিং। আচ্ছা, ইউজ অফ পাইপলাইনিং ইন রিস্ক প্রসেসর মানে মেইন থিম হচ্ছে আমাদেরকে ওই পাইপলাইনের কনসেপ্টটা বলতে হবে এখানে, বেসড অন রিস্ক প্রসেসর মানে এই আমরা যেগুলো ইউজ করি। সো তাহলে আমরা এখানে বলতে পারি pipelining allows several instructions to be processed simultaneously
এটা তো আমরা জানি, পাইপলাইন যখন আমরা পড়ছিলাম তখন কিন্তু আমরা দেখছিলাম যে আমাদের কিন্তু পাইপলাইনে কিন্তু আমাদের টোটাল 4টা স্টেজ থাকে, যে আমাদের এখানে কিন্তু 4টা স্টেজ, এই যে সরি 5টা স্টেজ ছিল আমাদের, হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন ফেচ, ইনস্ট্রাকশন ডিকোড, তারপরে হচ্ছে অপারেন্ট ফেচ, ইনস্ট্রাকশন এক্সিকিউট, তারপর হচ্ছে আমাদের রাইট ব্যাক। এই 5টা স্টেজে প্রত্যেকটা স্টেজে কিন্তু হচ্ছে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ইনস্ট্রাকশন থাকে। তো তার মানে কি পাইপলাইন হচ্ছে কি আমাদের মাল্টিপল ইনস্ট্রাকশন হচ্ছে আমাদের একসাথে অ্যালাউ করে, এটা এখানে বললাম পাইপলাইন অ্যালাউ সেভারাল ইনস্ট্রাকশন টু বি প্রসেস সাইমালটেনিয়াসলি। ওকে, যেন হচ্ছে আমরা একটা পয়েন্ট আরো বলতে পারি যে কি বলা যায়, সো it um, it means বা বলতে পারি যে এর জন্য ফর দিস রিজন আপনাকে এখানে বলছে ডিসক্রাইব করতে, আই থিঙ্ক, সো এই জন্য হচ্ছে আমি ওই ডিসক্রাইব ফর্মে লিখে দিচ্ছি। সো ফর দিস রিজন the number of instructions completed per unit of cycle or per unit of time within the CPU within the CPU 2 মাসের জন্য কিন্তু আপনার শেষ। এটা কিন্তু আপনার কিন্তু এটা আপনি লিখতে কিন্তু পারবেন আপনার ওইটুকুর মধ্যে। আমরা এখানে তাও আরো কিছু পয়েন্ট অ্যাড করে দেই, পরে বলতে পারি each instruction stage is completed during one clock cycle, এটা কিন্তু আমরা বলছিলাম যে আমাদের এক একটা সাইকেলে কিন্তু আমাদের এক একটা করে ইনস্ট্রাকশন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যেত। ইভেন এটা কিন্তু একটা, কিন্তু আমাদেরকে একটা কিন্তু এখানে এক্সাম্পল এখানে আমাদেরকে ইউজ করতে হবে। সো এটা আমি করে দেখাবো, সমস্যা নেই, তখন আরো ইজিলি বুঝতে পারবেন। সো ইচ ইনস্ট্রাকশন স্টেজ ইজ কমপ্লিটেড ডিউরিং ওয়ান সাইকেল। এটা হচ্ছে আর কি বলা যায় এখানে, while one instruction is being decoded, the next instruction can be fetched. তার মানে যখনই হচ্ছে আমাদের একটা করে ইনস্ট্রাকশন আমাদের ডিকোড হবে তখনই কিন্তু আমাদের নেক্সট আরেকটা করে আমাদের ইনস্ট্রাকশন আসবে। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি দেখেন এই যে আমাদের পাইপলাইনের যে কনসেপ্ট, এখানে কিন্তু ইনস্ট্রাকশন ফেচের পরে কিন্তু আমাদের ইনস্ট্রাকশন ডিকোড, তার মানে ইনস্ট্রাকশন ফেচে যখন আমাদের একটা প্রসেস আসলো, ওই প্রসেসটা মানে হ্যাঁ ওই প্রসেসটা যখন আমাদের ইনস্ট্রাকশন ডিকোড স্টেজে চলে যাবে তখনই কিন্তু আমাদের নিউ আরেকটা ইনস্ট্রাকশন কিন্তু আমাদের ইনস্ট্রাকশন ফেচ স্টেজে আসবে, যদি কোনো আমাদের মানে প্রসেস যদি অ্যাভেলেবল থাকে তখন। এখন আমাদের ধরেন যে আমাদের একটা প্রসেস অর আমাদের একটা ইনস্ট্রাকশন হচ্ছে আমাদের এই ইনস্ট্রাকশন ডিকোড স্টেজে গেল। এখন আমাদের সিপিইউর রেডি রেডি স্টেজে আমাদের আর কোনো প্রসেস অর ইনস্ট্রাকশন নাই, তাহলে তো আমাদের এই পাইপলাইনের মধ্যে তো আমাদের আর কোনো ইনস্ট্রাকশন আসবে না। সো তাহলে ওটা তো আমাদের ডিফারেন্ট কনসেপ্ট, কিন্তু মেইন কনসেপ্টটা কি, যে যখনই একটা ইনস্ট্রাকশন আমাদের ইনস্ট্রাকশন ডিকোড স্টেজে যাবে তখনই কিন্তু নিউ আরেকটা ইনস্ট্রাকশন আমাদের ইনস্ট্রাকশন ফেচ স্টেজে চলে আসবে। ওইটাই আমি এখানে বলতেছিলাম, while one instruction is being decoded the next instruction can be fetched নিউ। আমি কিন্তু এখানে এই ক্যান বি ফেচ কিন্তু আমি এই জন্য বললাম যে আমাদের ফেচ হতে পারে যদি কোনো আমাদের প্রসেস যদি অ্যাভেলেবল থাকে তখন। সো এই তো আমাদের এখানে 4টা পয়েন্ট দিলাম, এখানে যখন 2টা পয়েন্ট লিখলেই হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে 8 বিটা আই থিঙ্ক এখানে সলভ করে দিই। আগে থেকে কি বলছে, দ্য প্রসেসিং অফ ইনস্ট্রাকশনস ইজ ডিভাইডেড ইনটু 5 স্টেজেস। ওকে ফাইন, বুঝলাম 5 স্টেজে ডিভাইড করা। ইনস্ট্রাকশন আচ্ছা ঠিক আছে, ইচ স্টেজ ইজ ক্যারি আউট ইউজিং আ ডিফারেন্ট রেজিস্টার when pipelining is used. Okay fine, complete the table to show how a program consisting of 6 instructions would be completed using pipeline. আচ্ছা, এখানে কোনো ভ্যালু দেওয়া নাই নাকি আমরা আমাদের ভ্যালু স্কোপ পরে কি আছে এরপর তো লজিক সার্কিট, তাহলে মানে এখানে তাহলে এখানে হচ্ছে আপনাকে আপনার মতো করে ভ্যালুস করতে হবে। তো আমরা ছয়টা আমরা 5টা ডিফারেন্ট নিয়ে নিব, এটা একটু বড় করি দেখাতে সুবিধা হবে, বুঝতে ইজি হবে। তাহলে ধরেন যে বেসিক্যালি তো আমরা তাহলে একটু ছোট করিস না তো আসবে না, আরে কপাল, মাউসের অবস্থা খারাপ।
আচ্ছা, তাহলে আমাদের ফার্স্টে ইনস্ট্রাকশন ফেজ ধরেন যে আমরা দিলাম স্মল এ, আমি আমি দিলাম স্মল এ বি সি ডি দিয়ে করবো, চাইলে ওই ক্যাপিটাল এ বি সি ডি বা 1 2 3 4 দেওয়া, দেখুন আমাদের 1 2 3 4 তো অলরেডি সাইকেল আছে, সো আপনার স্মল এ বি সি ডি বা ক্যাপিটাল এ বি সি ডি দেওয়াটাই বেটার। সেখানে দিলাম হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন এ আসলো, এই মানে ফার্স্ট ক্লক সাইকেলে, এই ফার্স্ট ক্লক সাইকেলে আমাদের ইনস্ট্রাকশন এ আসলো। তারপরে হচ্ছে আচ্ছা আমরা কাজ করি, আমরা 5টা স্টেজ, তো আমরা 5টা ডিফারেন্ট ওয়েতে ইউজ করি। ইনস্ট্রাকশন যেটা আসবে সেটার জন্য দিলাম গ্রিন, সো এ হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন আসলো। এরপরে এ হচ্ছে আমাদের চলে যাবে ডিকোড স্টেজে, তাহলে এখানে আমি দেবো এই ব্লুটা। ডিকোড স্টেজে গেলে হচ্ছে আমাদের এইটা, আমি একটু মার্ক করে নিই, এটা হচ্ছে আমাদের এই গ্রিন, এটা হচ্ছে এই ব্লু, এরপরটা হচ্ছে একটু না, এরপরটা হচ্ছে এই এই ইয়েলো দিলাম, এরপরটা হচ্ছে এটা দিলাম, অ্যান্ড লাস্ট হচ্ছে আমাদের রেড দিলাম। তাহলে আমাদের সেকেন্ড ক্লক সাইকেলে হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন এ যাবে কোথায়, আমাদের ইনস্ট্রাকশন ডিকোড স্টেজে, আর আমাদের নিউ আরেকটা ইনস্ট্রাকশন ধরেন সেটা বি হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন ফেচ স্টেজে আসলো। এবার ক্লক সাইকেল 3-তে, এবার হচ্ছে আমাদের ক্লক সাইকেল 3-তে আসলাম। ক্লক সাইকেল 3-তে এসে কি হবে, আমাদের ফার্স্টে এ চলে যাবে ইনস্ট্রাকশন, সরি এ চলে যাবে অপারেন্ট ফেচ স্টেজে, দেন হচ্ছে বি চলে আসবে আমাদের ইনস্ট্রাকশন ডিকোড স্টেজে, অ্যান্ড দেন আমাদের নিউ আরেকটা ইনস্ট্রাকশন আসলো সি। এইভাবে চলতে থাকবে, রাইট? তো বেসিক্যালি আমরা এখানে জাস্ট তাহলে আমরা সিম্পলি বসাই দেব, মানে আপনাকে কিন্তু এখন এইভাবে কিন্তু মানে মানে টিপস ও ট্রিক্স, এখন আপনাকে তো এখন এইভাবে তো আর আপনার কষ্ট করে ধরে ধরে করার দরকার না, আমরা জাস্ট এই 5টা 6টা ইনস্ট্রাকশন আমরা সিম্পলি বসাই দিলাম যে এ বি সি ডি ই এফ, এখানে 6টা বসানো শেষ। তারপর হচ্ছে একটা ক্লক সাইকেল গ্যাপ দিয়ে তারপরে আবার এ বি সি ডি ই এফ, তারপরে আবার আরেকটা ক্লক সাইকেল গ্যাপ দিয়ে এ বি সি ডি এ ই এফ। এটা কিন্তু ট্রিক্স, মানে রুলস তো এটা না, এটা জাস্ট মানে আপনার টাইম যাতে সেভ হয় সেই জন্য বললাম, এটা কিন্তু আপনার ট্রিক্স। তারপর হচ্ছে ইনস্ট্রাকশন এক্সিকিউট, মেবি এটা নিয়েছিলাম নাকি, হ্যাঁ আচ্ছা, তাহলে একটা ক্লক সাইকেল বাদ দিয়ে এ বি সি ডি ই এফ, দেন লাস্টে রাইট ব্যাকে এসেও আবার একটা ক্লক সাইকেল বাদ দিয়ে এ বি সি ডি ই এফ। তাহলে এখানে কিন্তু আমাদের 2টা ক্লক সাইকেল ইউজ হয়নি, রাইট? এখানে কিন্তু আমাদের 2টা ক্লক সাইকেল ইউজ হয়নি, কারণ আমাদের তো ইনস্ট্রাকশন ছিল তো 6টা। সো এই 6টা ইনস্ট্রাকশন দেখা গেল যে আমাদের টোটাল এই মানে 5টা স্টেজ এই ফলো করে আমাদের কমপ্লিট করতে হচ্ছে আমাদের 10টা ক্লক সাইকেল লাগছে। তার মানে কিন্তু আপনাকে কিন্তু এটা আস করতে পারে এই কোশ্চেন থেকে যে এই এই পাইপলাইনে আমরা আরো কয়টা ইনস্ট্রাকশন ইউজ করতে পারবো। তাহলে আমরা কিন্তু এখনো এই যে এখানে কিন্তু আমাদের এখনো 2টা ক্লক সাইকেল ফাঁকা আছে। আপনাকে দেখতে হবে রাইট ব্যাকে এসে, কারণ আপনাকে এই রাইট ব্যাকে এসে কিন্তু আপনি দেখতে হবে যে আপনার আর কয়টা ক্লক সাইকেল ফাঁকা আছে। আপনি বলেন যে না আমার তো উপরে এখন 1 2 3 4 5 6টা ক্লক সাইকেল ফাঁকা, তার মানে আপনি এখন 6টা দিয়ে নিয়েছেন, তাহলে তো হবে না, কারণ এই 6টা ইনস্ট্রাকশন তো আপনার এখানে তো আপনার এই রাইট ব্যাকে তো 6টা ক্লক সাইকেল ফাঁকা নাই। তার মানে রাইট ব্যাকে যে করা আমাদের ক্লক সাইকেল ফাঁকা আছে, আপনাকে ওইটাই দেখতে হবে যে তাহলে আমরা এই পাইপলাইনে আমরা আর কয়টা ইনস্ট্রাকশন ইউজ করতে পারবো। সো আপনাকে কিন্তু এইভাবে কোশ্চেন আস্ক করতে পারে যে describe how many instruction you can use in this pipeline and why। আপনি কিন্তু এইভাবে কিন্তু এটা আস্ক করতে পারে। যাই হোক, সো তাই আই থিঙ্ক তাই এটা বুঝতে পারছেন, খুবই সিম্পল জিনিস। তো এটাও বাদ দিয়ে দিলাম, কোন জন্য বাদ দেয় এখান থেকে, না এখান থেকে, ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে তো আমাদের এটা গেল। তো এটাতে মেবি আর কোনো কোশ্চেন নাই, তাও দেখি আছে কিনা, থাকার কথা না, নাই। আচ্ছা এটা গেলাম, পরেরটা যাই। এবার হচ্ছে আমাদের এসআইএস চলে আসছে, হ্যাঁ আমাদের যে সিঙ্গেল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডেটা, তো হচ্ছে মাল্টিপল ইনস্ট্রাকশন মাল্টিপল ডেটা, সো এটা তো খুবই সিম্পল জিনিস, এইগুলো তো আপনি জানেন বুঝেন। সো তো এটা হচ্ছে আমাদের মে-জুন সরি অক্টোবর নভেম্বর 23 ভেরিয়েন্ট 31, সো এটাও লিখে নিচ্ছি।
31. সো কোশ্চেন নাম্বার 5 ছিল 5। ফার্স্ট হচ্ছে আমাদের এসএস, সরি এসআই, এসআইএসডি। সো এসএস তাহলে বেসিক্যালি আমাদের কি হয়, ইভেন আপনি যদি এটাও লিখেন, দেখি কি বলছে এখানে, ডেসক্রাইব দ্য ফিচার্স, ফিচার, তো এখানে আপনার ওই যে ফুল ফর্ম লিখে দিলেও হয়ে যায়। তো আপনি ফুল ফর্ম লিখেও সাথে কিছু এটা সাথে কিছু অ্যাড করে দিবেন, তাও ভালো। সো তাহলে এখানে আমরা যে দিতে পারি যে এসএস না, সিঙ্গেল ইনস্ট্রাকশন, single data, it refers as single instruction, single data, এটা একটা পয়েন্ট গেল। যেটা হচ্ছে আমরা বলতে পারি data is taken from a single source, এটা তোমরা জানো, data is taken from a single source and a single instruction is performed on the data. সো এটা তো আমরা জানি, বুঝি। আচ্ছা গেল। আমি বলছি স্যার এই যে ডেটা ইজ টেকেন ফ্রম সিঙ্গেল সোর্স, এটা কি মানে একটা পয়েন্ট করা যায় না? না, এটা মানে এটা এই পুরোটা মিলে হচ্ছে একটা পয়েন্ট রাখাটাই বেটার। আমি শিওর দিয়ে বলতেছি না যে আমাদের এই যে সিঙ্গেল ডেটা ইজ টেকেন ফ্রম আ সিঙ্গেল সোর্স আর আ সিঙ্গেল ইনস্ট্রাকশন ইজ পারফর্ম ইন দ্য ডেটা। সো এটা হচ্ছে মানে আমাদের এটাতে 2 পয়েন্ট দিবে, আমি এটা শিওর দিচ্ছি না। সো এই জন্য হচ্ছে আপনার এই 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 পুরোটাকে আপনার এই 1 পয়েন্ট হিসাবে কাউন্ট করাটাই বেটার। যেটা হচ্ছে আমি এটা বলতে পারি it contains, আমি যেটা পড়ছিলাম, it contains one processor, one control unit and a memory unit. বাস এই হচ্ছে গেল আমাদের এই এসএসডি নিয়ে। দেন হচ্ছে আমরা MIMD, হ্যাঁ। So it refers as multiple instruction, multiple data। then বলতে পারি যে at any time any processor can execute different instructions on different sets of data গেল। দেন আমরা লাস্টে একটা পয়েন্ট এটা বলতে পারি it contains many processors, বাস আমাদের একটু বলি it contains many processors। এটা আমরা জানি যে আমাদের এই MIMD তে কিন্তু হচ্ছে আমাদের অনেকগুলো প্রসেসর থাকে, এটা তো আমরা পড়ে আসছিলাম। ওকে গেল এইটা। আর এইটাতে আর কোনো কোশ্চেন আছে কিনা দেখি, একটাই আসছিল। না ঠিক আছে, তো এটা গেল। নেক্সট আসি আমরা। ওকে ভালো কোশ্চেন, এটা হচ্ছে মেজন 24 ভ্যারিয়েন্ট 31। আচ্ছা কোশ্চেন নাম্বার হচ্ছে 11, ABC আছে। তো ফার্স্টে কি বলছে দেখি, reduce instruction set computers risk and complex risk is two types of processor, state two features of RISC processor, two features of RISC processor। এই তো আমরা তো অনেকগুলাই জানি। সো আমরা কিছু লিখে দেই, লাইক it uses hardware control units, না এটা যদি আমি আপনাকে দেখাইনি বা বলিনি, আমি পড়াইওনি, দরকার নাই। আমরা বলতে পারি it uses relatively few instructions, relatively simple instructions, it uses relatively simple instructions, এটা বলতে পারি। দেন হচ্ছে আমরা বলতে পারি
it uses relatively few addressing modes আমাদের এখানে হচ্ছে এই অল্প কিছু আমাদের অ্যাড্রেসিং মোডস আছে few addressing modes দেন হচ্ছে আর বলতে পারি it makes use of a single cycle for each instruction single cycle it makes use of a single cycle for each instruction ঠিক আছে তারপর হচ্ছে বলতে পারি it makes use of fixed format instructions এরা কিন্তু আমরা পড়ছিলাম কিন্তু যে আমাদের এই লিস্টে কিন্তু হচ্ছে আমাদের কিছু ফিক্সড ফরম্যাট ইনস্ট্রাকশন কিন্তু থাকে ওই যে আমরা পড়ছিলাম যে অ্যাড মুভ তারপর ওই যে লোড স্টোর আমাদের এই টাইপের কিছু ফিউ মানে অল্প কিছু আমাদের ফিক্সড ফরম্যাট ইনস্ট্রাকশন থাকে তারপর হচ্ছে আমরা এটাও বলতে পারি these processors or these processor chips require few transistors ব্যাস আমাদের আপাতত এই 5টা পয়েন্ট থেকে যে কোনো 2টা লিখলেই তো হচ্ছে এই বেশি দরকার নাই আচ্ছা চলে আসি 11b কি বলছে এখানে আউটলাইন দ্য প্রসেস of interrupt handling as it could be applied to RISC or CISC processors আচ্ছা সো তাহলে আমি কি লিখি তারপর বুঝতে পারবেন এখানে বলতে মানে বুঝতে পারছেন যে এখানে হচ্ছে আমাদের প্রসেস অফ ইন্টারাপ্টটা মানে আমাদের ইন্টারাপ্ট হ্যান্ডলিং এর প্রসেস হচ্ছে আমাকে বলতে হবে জাস্ট যখন হচ্ছে আমাদের ওটা হচ্ছে রিস অর সিস প্রসেস অ্যাপ্লাই করা হবে সো বলতে পারি যে অনস the processor detects an interrupt interrupt at the FD cycle once the processor detects an interrupt at the FD cycle যখন হচ্ছে আমাদের ওই সাইকেলটা চলতেছে তারপর the current program is temporarily stopped and আমরা এটা পড়ছিলাম যে and the status of each register stored on the stack এটা কিন্তু আমরা পড়ছিলাম stored on the stack এখানে আমি তাও বলি এখানে মেনলি কি হয়েছে যেই পজিশনে হচ্ছে আমাদের সিপিইউ তার রানিং প্রসেসটা স্টপ করছে ওই সময় ওই প্রসেসগুলো হচ্ছে কোন রেজিস্টারের মধ্যে হচ্ছে আমাদের স্টোর করা ছিল ওইটার একটা স্ট্যাটাস হচ্ছে আমরা আপাতত ওটাকে আমরা স্ট্যাকে সেভ করে রেখে দেবো যাতে হচ্ছে ইন্টারাপ্টটা হ্যান্ডলিং করার পরে যখন আমরা ওই প্রসেসটাকে আমরা আবার রিজিউম করব তখন হচ্ছে আমরা ওই স্ট্যাটাস থেকে আমরা দেখে মানে ওই স্ট্যাটাস রেজিস্টার থেকে আমরা দেখে নিব যে আমাদের এই প্রসেসটার মধ্যে যেই ইনস্ট্রাকশনগুলো আছে ওই ইনস্ট্রাকশনগুলো হচ্ছে কোন রেজিস্টারের মধ্যে কি জন্য স্টোর করা ছিল সো গেল দ্য স্ট্যাটাস অফ ইচ রেজিস্টার স্টোর অন দ্য স্ট্যাক and then এটার জন্য কত 3 মার্কস 3 পয়েন্ট হয়ে গেছে তারপর আমরা আর কিছু বলে দেই এটা ফুল স্টপে যাবে after the interrupt has been executed by the ISR interrupt service routing তারপর হবে কমা দেওয়ার পর the registers can be restored
its original status. ব্যাস এটু হয়ে গেল। এই তো মোটামুটি আমাদের 5 মার্কের জন্য লিখে দিলাম, আপনার এখানে 3 মার্ক আপনি এখানে লিখে দিলেন, ব্যাস হয়ে গেল, কাজ শেষ। এবার 11C, explain how pipelining affects interrupt handling for RISC processors. ওকে ফাইন, এটাতে 3 মার্কস, এটাও ভালো একটা কোশ্চেন। সো এখানে বলতে পারে যে সো এখন ওই যে পাইপলাইনের কনসেপ্টটা আমরা পড়ছিলাম যে আমাদের ইন্টার কিভাবে হ্যান্ডেল করে, এই যে আমাদের এখানে ছিল যে ওই যে উইথ পাইপলাইন, এই যে উইথ পাইপলাইন, সো এইটার এই কনসেপ্টটা হচ্ছে আমাদেরকে আনতে হবে, উইথ পাইপলাইনের এই কনসেপ্টটা হচ্ছে আমাদেরকে আনতে হবে এখানে। সো আমরা ওইটাই নিয়ে আসি এখানে, কোথায় গেল, সো আমরা এখানে বলবো যে there could be a number of instructions still in the pipeline, এটা তো আমরা জানি, still in the pipeline when the interrupt is received. তো যখন হচ্ছে আমাদের সিপিইউ একটা ইন্টারাপ্ট রিসিভ করে, তখন কিন্তু আমাদের পাইপলাইনের মধ্যে কিন্তু অনেকগুলো তো আমাদের ইনস্ট্রাকশন থাকতেই পারে, তাই না, এটা তো আমরা দেখছিলাম। সো দেন তারপর হচ্ছে বলতে পারি এরপর হচ্ছে আমাদের কি হয় জানো, ওই যে ডিসকার্ড হয়ে যায়। সো all the instructions currently in operation are usually discarded except for the last one, except for the last one. এটা তো আমরা জানি যে একদম লাস্টে যেইটা থাকে ইনস্ট্রাকশন, আমরা ওইটা বাদে কিন্তু বাকিগুলোকে আমরা করে দিচ্ছি, কেন, কারণ রাইট ব্যাকে আমাদের যে ইনস্ট্রাকশন থাকে ওইটা তো হচ্ছে আমাদের এক্সিকিউট হয়ে বের হয়েই যাবে। তার মানে রাইট ব্যাকে কিন্তু আমাদের যে আমাদের যে ইনস্ট্রাকশনগুলো থাকে ওইগুলোকে কিন্তু হচ্ছে আমরা আর আমাদের এই পাইপলাইন থেকে ডিসকার্ড করি না। এটা গেল। তারপর হচ্ছে আমরা এখানে যেটা বলতে পারি সেটা হচ্ছে the interrupt handler routine is applied to the remaining instruction, to the remaining handler, the remaining instruction। তারপর আসলে এটা বলতে পারি once the interrupt has been received, the CPU can restart with the next instruction in the sequence বলতে আমাদের ওই পাইপলাইনের মধ্যে হচ্ছে আমাদের যে ইন্টারাপ্টের যে সিগন্যালটা আসবে, মানে আমাদের ইন্টারাপ্টটাও কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ একটা ইনস্ট্রাকশন। তো আমাদের ওই ইন্টারাপ্টের ওই ইনস্ট্রাকশন যখন আমাদের সিপিইউ চলে আসবে, তখন হচ্ছে আমাদের সিপিইউ আবার রিস্টার্ট করা শুরু করবে, ওই মানে ওই পাইপলাইনটা হচ্ছে আমাদের আবার রিস্টার্ট হবে, দেন হচ্ছে আমাদের ওই ইন্টারাপ্টের ওই ইনস্ট্রাকশনগুলো হচ্ছে আমাদের আবার সাইকেল বাই সাইকেল হচ্ছে 1 বাই 1 এই একটা স্টেজ করে করে হচ্ছে আমাদের এটাও আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে ওই সিকোয়েন্সটা ফলো করে। ওই যে আমাদের এখানে কিন্তু ওইভাবে করছিলাম না, এই যে এখানে করছিলাম, তো এই যে কখন কোনটা কোথায় যাচ্ছে, কখন কোনটা রান হচ্ছে, এই যে আমরা তো এইভাবে করছিলাম, ওইটাই আর কি। সো গেল মোটামুটি। আচ্ছা তাহলে আমাদের এইটার কোশ্চেনটা গেল, এরপরে তো আই থিঙ্ক আর নাই। এরপরে আছে হচ্ছে আইডেন্টিফাই দ্য 4 ফিচার্স অফ RISC প্রসেসর। সো এটাও আপনি পারবেন, আমরা তো অলরেডি দেখে আসছি টাইপের কোশ্চেন। আচ্ছা এরপর হচ্ছে ডেসক্রাইব দ্য হাউ ইন্টারাপ্ট হ্যান্ডলিং ইজ ইউজ ইন লো লেভেল শিডিউলিং। ও এটা তো হচ্ছে আবার আমাদের শিডিউলিং এর কনসেপ্ট, ওই চ্যাপ্টার ইতে পড়ে আসছিলাম,
এই চ্যাপ্টার 4 এ নাকি, না আচ্ছা 4 বলছি, এটা তো 15, মেবি চ্যাপ্টার 16 আমরা এটা পরে পড়ে আসছিলাম, যাও সমস্যা নাই, আমরা চ্যাপ্টার 16 এটা কনসেপ্ট আমরা দেখে নেব, প্যারা নাই। আর এটা আমাদের লাস্ট, এটা একটু দেখে নিই। সো আমাদের এখানে টিক মারতে হবে। সো ইউজ আ স্মলার ইনস্ট্রাকশন সেট, আমি টিকটা নিয়ে আসি। ইউজ আ স্মলার ইনস্ট্রাকশন সেট, স্মলারটা কোথায় ইউজ হয়, আমাদের সেটা তো অবশ্যই আমাদের রিস্কে ইউজ হয়, এটা আমরা জানি। ইউজ সিঙ্গেল সাইকেল ইনস্ট্রাকশন অ্যান্ড লিমিটেড অ্যাড্রেসিং মোড, এটাও রিস্কে। ইউজ ফিওয়ার জেনারেল পারপাস রেজিস্টার, এটা আমাদের সিসকে ইউজ করা হয়। ইউজ বোথ হার্ডওয়ার্ড, ও যেখানে চলে আসে হার্ডওয়ার্ড, বোথ হার্ডওয়ার্ড অ্যান্ড মাইক্রো কোডে কন্ট্রোল, এটা হচ্ছে আমাদের সিসকে, দুইটাই আমাদের সিসকে ইউজ করা হয়। ইউজ আ সিস্টেম হোয়ার ক্যাশ ইজ স্প্লিট বিটুইন ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন, হয় ক্যাশ ইজ স্প্লিট বিটুইন, হ্যাঁ এইটা হচ্ছে আমাদের রিস্কে, কারণ আমাদের রিস্কে কিন্তু হচ্ছে আমাদের কোনো এই এক্সট্রা কোনো র্যাম ট্যাম কিন্তু নাই। আমাদের রিস্ক প্রসেসরে কিন্তু ওই ক্যাশ ক্যাশ যেটুকু আছে ওইটুকুই কিন্তু হচ্ছে আমাদের মানে এন্টায়ার এন্টায়ার ওই প্রসেসিংয়ের জন্য হচ্ছে আমরা ইউজ করি। তার মানে হচ্ছে আমাদের ওই ক্যাশ যেটা আছে ওই ক্যাশটা কিন্তু হচ্ছে আমাদের ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন দুইটাকে স্টোর করার জন্য কিন্তু আমাদের ওই ক্যাশটা হচ্ছে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, যেখানে একটা ভাগে হচ্ছে আমরা আমাদের ইয়ে রাখবো, ইনস্ট্রাকশনগুলো রাখবো, আর আরেকটা ভাগ হচ্ছে আমরা আমাদের ডেটাগুলো রাখবো। সো এই তার মানে আমাদের এটা হচ্ছে একটা রিস্কে যাবে। সো এই যে আমাদের এখান থেকে কিন্তু হচ্ছে আমরা কিছু মানে কি বলা যায় মানে টপিক আমরা জানি বুঝি, কিন্তু হচ্ছে মানে একটু ডিফারেন্ট ওয়েতে হচ্ছে আমরা একটু এগুলো শিখলাম জাস্ট। ওকে ঠিক আছে। ও এখানে আবার বলছিল ডেসক্রাইব দ্য প্রসেস অফ পাইপলাইনিং ডিউরিং, এটা তো আমরা জানি, এটা তো আমরা একটু আগে করে আসছিলাম। যাই হোক, তাহলে আমাদের আজকের ক্লাস এ পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাস হচ্ছে তাহলে আমরা চ্যাপ্টার 7 থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ।